আপনার শিশু কি রাতে নাক ডাকছে, মুখ খুলে ঘুমাচ্ছে, বারবার সর্দি কাশি বা জ্বরে ভুগছে? তাহলে কি অ্যাডিনয়েড বা টনসিল বড় হয়ে গেছে? আবার বয়স অনুযায়ী কথা বলতে দেরি হলে কি শুধু ভাষাগত সমস্যা, নাকি শ্রবণ শক্তির পরীক্ষাও জরুরি? শিশুদের নাক ডাকা কি স্বাভাবিক, নাকি তা স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে? অতিরিক্ত এয়ার কন্ডিশনার ব্যবহার কি নাক ও গলার ক্ষতি করছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা বা ভারসাম্য হারানোর কারণ কি? আর যারা নিয়মিত গান করেন বা কণ্ঠস্বর ব্যবহার করেন, তাদের গলার যত্ন কিভাবে নেওয়া উচিত? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার আগ্রহ প্রায় প্রত্যেক অভিভাবক ও সাধারণ মানুষেরই থাকে। শিশুদের অ্যাডিনয়েড ও টনসিলের সমস্যা, বারবার সর্দি কাশির কারণ, দেরিতে কথা বলা, শ্রবণ পরীক্ষার গুরুত্ব, নাক ডাকার ঝুঁকি, এসির প্রভাব, মাথা ঘোরা এবং গায়ক ভোকাল গলার সঠিক পরিচর্যা, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভময় দাস। চলুন বিশেষজ্ঞের কাছ থেকেই জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা, সতর্কতার লক্ষণ এবং প্রয়োজনীয় করণীয়। গলা ব্যথা বা টনসিলের সমস্যা, এটা কোন সময় ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এবং কোন সময় অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে আপনাদের কাছে, এটা একটু বলেন। গলা ব্যথা বা টনসিলের সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, বড়দের যে হয় না তা নয়। তো গলা ব্যথা বা টনসিল ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন ওয়েট করে দেখতে পারেন। যদি সেটা ভাইরাল ইনফেকশান থেকে হয় তাহলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে ব্যথাটা কমতে শুরু করে দেবে। এবং এই সব ক্ষেত্রে কিন্তু সাধারণত অল্প কিছু গার্গেল, সেটা আপনি বাড়িতে সামান্য উষ্ণ গরম জলে নুন দিয়ে গার্গেল করতে পারেন, বা ওষুধের দোকান থেকে কোনো গার্গেল কিনে ইউজ করতে পারেন। সেটা সাধারণত দেখা যায় ভাইরাল যে ইনফেকশান থেকে হয় সেগুলো কিন্তু 1-2 দিনের মধ্যেই ব্যথাটা কমতে শুরু করে দেয়। সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ না নিলেও চলবে, কিন্তু 2 দিনের পরে যদি দেখেন যে আবার বেড়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শই নিতে হবে। ব্যাকটেরিয়াল যে ব্যাকটেরিয়াল ইনফেকশান কিন্তু প্রথম দিন থেকেই প্রচণ্ড ব্যথা তৈরি করবে এবং যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু ব্যথা বাড়তেই শুরু করবে এবং কমার কোনো রকম সম্ভাবনা থাকবে না। সেসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যেটা চিকিৎসা, সেই চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আর টনসিলের ইনফেকশান খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু একটা কমপ্লিকেশান হতে পারে, সেটাকে বলা হয় পেরিটনসিলার অ্যাবসেস। পেরিটনসিলার অ্যাবসেস মানে হচ্ছে টনসিলের পাশে একটা টনসিলার ফসা থাকে, সেই ফসাতে কিন্তু পুঁজ জমে যেতে পারে। তখন কী হয়, টনসিলটা ফুলে মাঝের দিকে চলে আসে, তখন খেতে অসুবিধা হতে পারে, গিলতে অসুবিধা হতে পারে। সেই সময় কিন্তু টনসিলের ওই পুঁজটাকে অনেক সময় ড্রেন করতে হয় বা বের করে দিতে হয়। পুঁজটা বের করে দিলে তবেই কিন্তু রিলিফ হওয়া সম্ভব। সেরকম যদি কিছু সমস্যা হয় ইমিডিয়েট ডাক্তারের কাছে আপনাকে পরামর্শ নিতে হবে। শরীরের টনসিলের কাজটা কি? টনসিল তো অ্যাকচুয়ালি একটা লিম্ফ্যাটিক অর্গান, ঠিক আছে? আমাদের শরীরে, সারা শরীরে প্রচুর লিম্ফ্যাটিক অর্গান আছে, আমরা যেগুলোকে বলি লিম্ফ নোড, সারা শরীরেই ছড়িয়ে রয়েছে। ইভেন আমাদের এখানে বলা হয় ওয়ালডেয়ার্স রিং একটা আছে, একদম ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল থেকে শুরু করে এটাকে বলা হয় প্যালাটাইন টনসিল। আমাদের নর্মাল যে টনসিল এটাকে অ্যাকচুয়ালি বলে প্যালাটাইন টনসিল, ঠিক আছে? হ্যাঁ, ওটা প্যালাটাইন টনসিল। এর পিছনে থাকে অ্যাডিনয়েড, যেটাকে বলে ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল। তারপরে আপনার যে ইউস্টেশন টিউবের কথা বললাম, ঠিক আছে, ওর আশেপাশে থাকে, ওরা টিউবাল টনসিল বলা হয়। এরকম একটা রিংয়ের মতো আমাদের থাকে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লিম্ফ্যাটিক অর্গান। লিম্ফ্যাটিক যে অর্গান এটা যেটা বলছেন, অনেক সময় শুনি যে ওটা কেটে বাদ দিতে হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? সমস্যা কিছু হয় না, কারণ আরও অনেক অর্গান রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি, এই যে লিম্ফ্যাটিক অর্গান আছে এর অ্যাকচুয়ালি কাজ যেটা হলো সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ করে। শরীরে আপনার একটা ব্যাকটেরিয়া ঢুকলো বা কোনো রকম ভাইরাস ঢুকলো, সেটাকে ওরা ট্র্যাপ করে বা ফিল্টার করে নিজেদের মধ্যে রেখে দেয়। না, কর্মক্ষমতা ঠিক হারাচ্ছে না, সে যত বেশি কাজ করবে তার স্ট্রাকচারটা আস্তে আস্তে তত বড় হতে শুরু করবে, ঠিক আছে? যাদের ক্ষেত্রে বারবার টনসিলে ইনফেকশান হয় তাদের ক্ষেত্রে টনসিলের ফাংশানটা বেড়ে যায়, সেজন্য টনসিলটাও সাইজে তখন বাড়তে থাকে। খুব বেশি বড় হলে যদি খেতে সমস্যা হয় বা কিছু সমস্যা হয় তখন টনসিলকে অবশ্যই অপারেশন করে বাদ দিয়ে দেওয়াই উচিত। ওষুধ দিলে সাময়িক কমতে পারে, কিন্তু তারপরে যদি আবার ইনফেকশান হয় তখন তো আবার বেড়ে যাবে, ঠিক আছে?
অপারেশন অবশ্যই নিরাপদ। এটা কি খুব মাইনর অপারেশন নাকি না খুব মেজর অপারেশন? এটা দেখুন, অপারেশনটা মেজর মাইনরের প্রশ্ন সেরকম নেই, অপারেশন নর্মাল যে অপারেশনগুলো হয় তার মতোই, কিন্তু টনসিলের অপারেশনের ক্ষেত্রে কিছু রিস্ক থাকে, যেমন অপারেশনের পরে প্রাইমারি হেমারেজ, অপারেশনের 7 থেকে 10 দিনের মাথায় সেকেন্ডারি হেমারেজ ডিউ টু ইনফেকশান, এরকম কিছু সম্ভাবনা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না যদি গাইডলাইন ফলো করে চলা হয়। কিন্তু এটা বলতে পারেন সেফই অপারেশন, খুব মানে সামান্য কিছু ক্ষেত্রে এগুলো সেকেন্ডারি ইনফেকশান বা এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সামনে সেটা হচ্ছে গ্রীষ্মকালেই বলুন বা শীতকালেই বলুন, অনেকেরই দেখা যায় হঠাৎ করে গলা বসে গেল, গলার আওয়াজ খুব কর্কশ হয়ে গেল, সেক্ষেত্রে করণীয় কি আছে? গলার আওয়াজ বসে যাওয়ার প্রধান কারণ হলো ভোকাল কর্ডে কোনো রকম যদি স্ট্রেস পড়ে বা তাতে কোনো রকম সংক্রমণ হতে পারে, গলার ভোকাল কর্ড ফুলে যেতে পারে, ঠিক আছে, সেখানে অনেক সময় হেমারেজ হতে পারে। এবার সেটা কিছুটা আন্দাজ করতে হবে কি কারণে হলো। যদি ঠান্ডা লাগার পরে গলা বসে যায় তাহলে এটাই বুঝতে হবে যে কোনো ভাইরাল ইনফেকশন বা এরকম কিছু থেকে গলাটা বসেছে, সেটা কিন্তু ঠান্ডা লাগার সাথে সম্পর্ক আছে, ভাইরাল ইনফেকশন থেকে এটা হতে পারে। এবং ভাইরাল ইনফেকশন থেকে যে গলা বসে যায় সেগুলো সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরি আবার নর্মালে এসে যায়। এরপরে গলা বসে যাওয়ার মেন কারণ হলো যারা খুব বেশি চিৎকার করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাময়িক কোনো রকম ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে ভোকাল কর্ডে হেমারেজ হতে পারে, সেখান থেকে হেমারেজিক পলিপ বা এরকম কিছু ডেভেলপ করতে পারে, ঠিক আছে, সেখান থেকে গলা বসে যায়। এগুলোকে আমরা বলি যে ভোকাল অ্যাবিউজ থেকে এটা হয়েছে, ঠিক আছে, কারণ ভোকাল কর্ড কাজই হলো নর্মাল কনভারসেশন করা, স্ক্রিমিং বা চিৎকার করা, এগুলো কিন্তু ভোকাল কর্ডের ফাংশনের মধ্যে পড়ে না, ঠিক আছে। আরও একটা সম্ভাবনা যেটা আছে সেটা হলো ভোকাল কর্ডে অনেক সময় ক্যান্সার হতে পারে, ঠিক আছে, বা পলিপ হতে পারে, সেগুলোর জন্য কিন্তু ভোকাল কর্ডের ক্ষমতা কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারে, সেই জন্য তখনও গলা বসতে পারে। এবারে এটা কি করে বুঝবেন? সাধারণত ঠান্ডা লেগে যেটা হয় সেটা 5 থেকে 7 দিনের মধ্যে আবার পুরোপুরি নর্মাল হয়ে যায়। গরম জলের ভেপার নিতে পারেন, গরম জলের ভেপার নিলে অনেকটা উপশম হয়। যতটা পারবেন কথা কম বলবেন, কথাটা যত বেশি বলবেন তত ফোলাটা কমতে দেরি হবে। এবারে সপ্তাহ 2-এর বেশি যদি দেখেন যে গলা বসে আছে তখন কিন্তু অবশ্যই আপনাকে নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে, কারণ সেখানে আপনার পলিপ থাকতে পারে অথবা ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু তখন জানা দরকার বা ডায়াগনোসিসটা দরকার কী থেকে হচ্ছে, ঠিক আছে। আর গলার আওয়াজকে পরিষ্কার রাখতে গেলে কয়েকটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই ধূমপান, তামাকজাত দ্রব্য সেবন করা, এইগুলো স্বাস্থ্যের পক্ষে প্রভাব আমরা জানি, কিন্তু নাক কান গলার ক্ষেত্রেও এটা কতটা মারাত্মক হতে পারে এটা একটু বলেন। হ্যাঁ, সে তো অবশ্যই ক্ষতিকর, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে ধূমপানের সময় যে ধোঁয়াটা, সে ধোঁয়াটা আপনার যদি নাকে যায় সেটা থেকে যেরকম অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে বললাম, ধোঁয়া গেলে আপনার নাকে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, নাকের মধ্যে ইনফেকশান হতে পারে, সেই জন্য নাকে ওই ধোঁয়াটা যাওয়া একদমই উচিত নয়। আর ধূমপান করলে ধোঁয়াটা তো আপনার ভোকাল কর্ডে অবশ্যই লাগবে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ভোকাল কর্ডেও ইডিমা হতে পারে, সেখান থেকে গলা বসতে পারে। ইভেন আপনার ট্রাকিয়ার যে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স থাকে সেগুলো আস্তে আস্তে ধূমপান করলে নষ্ট হয়ে যায়, সেখান থেকে আপনার প্রচুর পরিমাণে কফ তৈরি হওয়া, ঠিক আছে, এবং লাইরিঞ্জিয়াল কোনো ইনফেকশান এগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তামাক সেবনকারীদের এটা থেকে বিশেষ সচেতন থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। মুখের মধ্যে যে আমাদের জিহ্বা আছে, সেটা কি আপনাদের অধীনে না ডেন্টিস্টের অধীনে? না, জিহ্বাটা আমাদের মধ্যেই পড়ে। জিহ্বাটা তো জিহ্বার কি বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয়? জিহ্বার বিশেষ কোনো সেরকম যত্নের প্রয়োজন নেই। জিভ ছোলাটার খুব একটা প্রয়োজন সেরকম নেই, তার কারণ জিভটাও আপনার নর্মালি খাওয়া দাওয়ার পরে আপনি যে কুলকুচি করছেন বা মুখ ধুয়ে নিচ্ছেন তাতে কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকে। তবে কারোর যদি মনে হয় যে হ্যাঁ জিভের উপরে কোনো কোটিং পড়ছে বা জিভটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে সেরকম কিছু হচ্ছে, তখন সাময়িক কিছু দিনের জন্য হয়তো জিভ ছোলা ইউজ করা যেতে পারে, কিন্তু সেটাও কিন্তু ব্যবহার করতে হবে খুব সাবধানে।
খুব জোরে প্রেসার না দেওয়া। প্রেসার দিলে কী হবে, জিভের উপরে যে স্বাদ কোরকগুলো থাকে ওগুলো ড্যামেজ হতে পারে। ঠিক আছে, আমরা যে প্রতিদিন জিভ ছলে ইউজ করছি এটা করার প্রয়োজন সেরকম প্রয়োজন কিছু নেই। যারা ভোকাল আর্টিস্ট, যারা গান করে, তাদের ক্ষেত্রে তারা গলার কিভাবে যত্ন নেবেন এবং এর জন্য বিশেষ কোনো ব্যায়াম আছে কিনা? এর তো ব্যায়াম সেরকম কিছু হয় না, কিন্তু ভোকাল আর্টিস্ট যারা, তাদের যেটা যত্ন নেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে তারা যতক্ষণ পারফরমেন্স করলেন ততক্ষণ তো ভোকাল কর্ডের উপরে ভালোই স্ট্রেস পড়লো। তারপরে যতটা সময় পারবেন তারা গলার ভোকাল কর্ডকে যদি বিশ্রাম দিতে পারেন, মানে তখন কথা না বলে বা কোনো রকম কিছু না করে, ভোকাল কর্ডকে ডিস্টার্ব না করে যত বেশিক্ষণ বিশ্রাম দিতে পারবেন তত ভালো থাকবে ভোকাল কর্ড। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় এর মধ্যে আসছে, সেটা হচ্ছে শিশুদের শোনা যায় অ্যাডিনয়েড বা টনসিল বড় হয়। তো এটা কিভাবে বোঝা যায় এবং এর করণীয় কি? শুধু অপারেশন নাকি ওষুধ আছে? টনসিল অ্যাডেনয়েড বড় হওয়াটা মোটামুটি একটা এজ রিলেটেড ব্যাপার। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে অল্প বয়সে, বেশিরভাগ বিলো 5 ইয়ার্সের মধ্যেই পাওয়া যায়। তো টনসিল বারবার ইনফেকশন হয় এবং বাচ্চাদের বারবার ঠান্ডা লাগার জন্য টনসিল এবং অ্যাডেনয়েড দুটোই ফুলতে পারে। টনসিল ফুললে তো গলায় মাঝে মাঝে ব্যথা হবে, সেটা তো সেটার মেন উপসর্গ। কিন্তু অ্যাডেনয়েড বড় হলে সবচেয়ে ভালো বোঝা যায় বাচ্চার বারবার সর্দি হবে, নাক বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, মুখ দিয়ে তাকে শ্বাস নিতে হবে। এই ব্যাপারগুলো যদি বহুদিন ধরে চলে তখন অবশ্যই নাক কান গলা একজন ডাক্তার দেখানো উচিত। অ্যাডেনয়েড যদি খুব বড় থাকে বা নাকের পিছনের যে হাওয়া যাওয়ার রাস্তা, ওটাকে আমরা বলি কোয়ানা, তো কোয়ানাটাকে যদি টোটাল অবস্ট্রাকশান করে দেয় তাহলে কিন্তু তখন মেডিসিনের কতটা কাজ হবে সেটা বলা মুশকিল। একদম প্রথমের দিকে যদি অল্প অ্যাডেনয়েড বড় থাকে তাহলে অনেক সময় স্টেরয়েড যে স্প্রে থাকে, মোমেটাজোন বা ফ্লোটিকাজোন স্টেরয়েড স্প্রে দিলে এবং ন্যাজাল ডিকনজেশন ড্রপ দিলে কিন্তু ওটা আস্তে আস্তে কমে যায়। এটা কতদিন ধরে নিতে হয়? এটা তো যেহেতু স্টেরয়েড বলছেন, কতটা নিরাপদ? না, স্টেরয়েড ন্যাজাল স্প্রে কিন্তু সম্পূর্ণ নিরাপদ, এটার সম্পর্কে কোনো মানে দ্বিমত কিছু নেই। স্টেরয়েড ন্যাজাল স্প্রে টপিক্যালি কাজ করে, মানে লোকালি কাজ করবে, ওটা কোনো সিস্টেমিক অ্যাবসর্পশন বা শরীরের ভিতরে ঢোকার কোনো চান্স নেই, কারণ ওটা সম্পূর্ণ সেফ। এটা বহুদিন ইউজ করা যায়, তবে কতদিন ইউজ করতে হবে সেটা বলা মুশকিল, কারণ সেটা কতটা রেসপন্স দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। যদি দেখা যায় 1 মাস ব্যবহার করার পরে অ্যাডেনয়েড পুরোপুরি কমে গেছে তাহলে বন্ধ করে দিতে হবে। যদি 2-3 মাসের বেশি প্রয়োজন হয় তখন 2-3 মাসও দেওয়া যেতে পারে, 6 মাসও চলতে পারে। এটা লং টার্ম ইউজ করা যায় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনও প্রয়োজন হয়, হয়তো অ্যালার্জির জন্য আমরা তাদের লাইফ লং পর্যন্ত দিয়ে রাখি। ঠিক আছে। খাবার ওষুধ বলতে ঠান্ডাটা অ্যাভয়েড করলেই যথেষ্ট, এর বাইরে কিছু প্রয়োজন পড়ে না। এবার একটু আসি, এই যে ছোট বড় যে বিষয়টা বলছেন, এটা কিভাবে একজন বাড়ির লোক বুঝবে, না আপনি বুঝবেন কিভাবে? বাড়ির লোক বুঝতে পারবে যদি মুখ খুলে ঘুমায়। ঠিক আছে, নাক দিয়ে বারবার সর্দি গড়াচ্ছে, কারণ নাকের ক্ষেত্রে যেটা বললাম, নাক কিন্তু নর্মালি নিজেকে ক্লিন রাখতে পারে, সেজন্য নাকের ভিতরে যে সর্দি তৈরি হোক বা নাকের মধ্যে কোনো সিক্রেশন জমুক, সে কিন্তু শুলে নাকের পিছন দিয়ে গলায় চলে যাবে, সেটা স্বাভাবিকভাবে নাকটা ওইভাবেই কিন্তু পরিষ্কার থাকে। কিন্তু নাকের পিছনে যদি অ্যাডেনয়েড বড় হয়ে থাকে, সেটা তো নাকের কোয়ানাকে ব্লক করে দিল, তাহলে কি হবে, নাকের সিক্রেশনটা কিন্তু গলায় আর যেতে পারছে না, নাকের ভিতরে জমছে। তারপরে সে যখন উঠে বসবে তখন ওই জমা সর্দিটা নাকের সামনে দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তো এরকম ঘটনা যদি হয় এবং তার সাথে যদি দেখতে পাওয়া যায় যে মুখ খুলে ঘুমোচ্ছে, নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, তখনই বুঝতে হবে যে অ্যাডেনয়েডের কোনো সমস্যা থাকতে পারে। দেখা যায় অনেক বাচ্চা শিশু যারা থাকে, ঘুমের মধ্যে হঠাৎ করে কন্টিনিউ না হলেও হঠাৎ করে একবার নাক ডেকে উঠলো, এটা কি অ্যাডেনয়েডের লক্ষণ হতে পারে? নাক ডাকাটা ঠিক অ্যাডেনয়েডের লক্ষণ নয়, সেটা নাক কয়েক সেকেন্ডের জন্য একবার ডেকে উঠলো না, ওটা অ্যাডেনয়েডের সেরকম লক্ষণ নয়। ওটা হয়তো নাকের হাড় বাঁকা থাকতে পারে বা টার্মিনেট কোনো হাইপারট্রফি হতে পারে, সেরকম কিছু হতে পারে, ওটা অ্যাডেনয়েডের লক্ষণ সেরকম নয়। এবার এটা তো গেল বাড়ির লক্ষণের বিষয়, এবার হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে, এর জন্য পরীক্ষা কি আছে? আমরা তো অনেক সময় যদি বাচ্চাদের নাকের ভিতরে এন্ডোস্কোপ ঢোকানো যায়, আমি যেমন এন্ডোস্কোপ ঢুকিয়েই দেখি, এন্ডোস্কোপ ঢোকালে একদম নাকের পিছন পর্যন্ত যদি যাওয়া যায়, কোয়ানার কাছে বড় একটা মাংসপিণ্ডের মতো অ্যাডেনয়েডকে দেখতে পাওয়া যায়। এছাড়াও দ্বিতীয়, মানে সবাই যদি অ্যালাউ করে, হ্যাঁ, যদি অ্যালাউ করে, বাচ্চা যদি
অস্বস্তি বলতে নাকে যদি এন্ডোস্কোপ ঢোকানো হয় একটু সুরসুর করা বা এগুলো তো হবেই। বাচ্চা যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই সেটা দেখা যায়। আর দ্বিতীয় কোনো উপায়? আর দ্বিতীয় উপায় হচ্ছে এক্স রে করে দেখা হয়, ঠিক আছে। এক্স রে সব টিস্যু ন্যাজোফ্যারিংস বলে একটা এক্স রে আছে, আচ্ছা, ওই এক্স রে করলে অ্যাডেনয়েড যে বেড়েছে সেটা একটা শ্যাডো পাওয়া যায়, বোঝা যায়। হ্যাঁ সেটা দেখে পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, এবার অপারেশনের ক্ষেত্রে আসি, কোন সময় অপারেশন এটাকে প্রয়োজন, নাকি বড় হওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে কমে যেতে পারে? যদি অ্যাডেনয়েড বা টনসিল খুব বেশি বড় না থাকে তাহলে ওয়েট করা উচিত, কারণ এটা আস্তে আস্তে 6 বছর 12 বছর বয়স হওয়ার পরে নিজে থেকে এগুলো আস্তে আস্তে রিজলভ হয়ে যায় বা সাইজে ছোট হয়ে যায়। যদি খুব সমস্যা তৈরি করে, যেমন ঘুমোতে অসুবিধা হচ্ছে, মুখ খুলে ঘুমোতে হচ্ছে, মুখ খুলে ঘুমোলে তো অবভিয়াসলি গলা শুকিয়ে যায় বা খেতে অসুবিধা হচ্ছে, এরকম যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে বা খুব যদি বেশি রকম উপসর্গ থাকে তখন কিন্তু অপারেশন করে নেওয়াটাই ভালো। তো শিশুদের অনেক সময় দেখা যায় কথা বলতে দেরি হচ্ছে, তা সেক্ষেত্রে কি মানে করণীয় কি শুধুই কি ওই ভিটামিন বা ক্যালসিয়াম জাতীয় খাবার, নাকি ইএনটি ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি পরামর্শ নেওয়া উচিত? দেখুন, প্রথম কথা হচ্ছে বাচ্চা তো মোটামুটি কথা বলতে শিখবে একটু দেরিতেই, তো আগে দেখতে হবে যে বাচ্চা শুনতে পাচ্ছে নাকি, কারণ কেউ যদি শুনতে না পায় সে বলবে কি করে। তবে এটা একটু দেরিতেই ধরা পড়ে, তার কারণ বাচ্চা মোটামুটি ঠিকঠাকভাবে একটু মানে দুটো ওয়ার্ডের যে শব্দগুলো হচ্ছে বাবা মামা এরকম শব্দগুলো তো প্রায় 1 থেকে 1.5 বছরের মাথায় বলে, তার আগে তো বোঝা যায় না। তবে প্রথমে যেটা বলেছিলাম, হাই রিস্ক যদি কোনো কেস থাকে তাহলে অবশ্যই চেক আপটা আগে করানো উচিত। কিন্তু কোনো হাই রিস্ক বেবি না হয়ে যদি কোনো বাচ্চা এমন হয় যে 1.5 বছর বয়সের পরেও কিছু বলতে পারছে না, তাহলে সেটা অবশ্যই বাচ্চাদের যে ডাক্তারবাবু আছে তার লক্ষ্য রাখা উচিত যে তার ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট আছে কি না, ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে নাকি, ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো সব ঠিক আছে কি না, ঠিক আছে। আর যদি কোনো সন্দেহ হয় অবশ্যই নাক কান গলার ডাক্তারের কাছে আসতে হবে এবং সেখানে আগে টেস্ট করে দেখতে হবে যে বাচ্চা ঠিকঠাক শুনছে কি না। যদি সে শোনে তারপরেও সে বলতে না পারে তখন দেখতে হবে তার জিভেতে কোনো সমস্যা আছে কি না। জিভের যদি কোনো জড়তা থাকে, অনেক সময় টাই বলে একটা জিনিস হয়, জিভের সামনের দিকটা জোড়া থাকে, এরকম যদি কিছু সমস্যা থাকে তখন তার বলতে অসুবিধা হবে। সেরকম যদি কিছু সমস্যা থাকে সেগুলোও চিকিৎসা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা আমরা বেরিয়ে গেলাম টপিক থেকে, সেটা হচ্ছে এই অ্যাডিনয়েডের সঙ্গে থাইরয়েডের কোনো সম্পর্ক আছে কিনা? না, অ্যাডেনয়েডের সাথে থাইরয়েডের সেরকম সম্পর্ক থাইরয়েডের কোনো সম্পর্ক না না না। আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে শিশুদের বলুন বড়দের বলুন বয়স বাড়ার সাথে সাথে নাক ডাকি আমরা ঘুমের মধ্যে, আমরা নিজেরা বুঝতে পারি না। তো এই নাক ডাকার প্রতিকার কি আছে, মানে ক্ষতিকারক দিক কি আছে আর প্রতিকার কি আছে? নাক ডাকার ব্যাপারটা বলবো, অ্যাকচুয়ালি হচ্ছে নাকের ভিতরে হাওয়া যে প্রবেশ করছে সেই হাওয়ার প্রবেশের যদি কোনো তারতম্য হয় তখনই নাক ডাকার ব্যাপারটা আসে। মানে সংকীর্ণ যদি হয়ে যায়? হ্যাঁ, নাকের ভিতরের যে জায়গাটা যদি খুব সংকীর্ণ হয়ে যায় সেটা হতে পারে নাকের ভিতরে হাড়টা যদি বেঁকে যায়, নাকের ভিতরে ইনফিরিয়র টার্বিনেট থাকে সেগুলো যদি খুব বেশি ফুলে যায়, বা নাকের ভিতরে যদি কোনো পলিপ বা কোনো রকম মাস যদি তৈরি হয় সেটা যদি নাকের হাওয়া যাওয়ার রাস্তাটাকে ব্লক করে দেয়, সেখান থেকে কিন্তু নাক ডাকার ব্যাপার আসতে পারে। নাক ডাকার ব্যাপারটা খুব একটা বেশি মানে শরীরে ক্ষতি করে না, কিন্তু এটা দেখতে হবে নাক ডাকার সাথে ঘুম ভাঙছে কিনা, যেটাকে বলে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। মানে স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ, স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি, আপনার ধরুন নাক ডাকছেন মানে নাকের প্যাসেজটা ছোট, সেই প্যাসেজটা অনেক সময় এতটাই ছোট হয়ে যায় যে ঘুমের মধ্যে আপনার অক্সিজেন স্যাচুরেশন শরীরে কমতে থাকে, তখন ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকে, সেজন্য ব্রেন যখন দেখে খুব অক্সিজেন কমে গেছে তখন সে আপনাকে হঠাৎ করে জাগিয়ে দেবে, আপনি আবার যাতে ভালোভাবে মুখ দিয়ে শ্বাস নিতে পারেন, অক্সিজেন স্যাচুরেশনটা আবার ঠিকঠাক হতে পারে। তো এই যে প্রক্রিয়াটা হয় তাতে কি হয়, আপনার ঘুমের মধ্যে ঘুমটা ভেঙে যাবে এবং সেটা আপনার ব্রেনই আপনাকে সজাগ করে দেবে। এটাকে বলে অ্যাপনিয়া সিনড্রোম, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। এই স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম যদি থাকে সেটা কিন্তু ভয়ের ব্যাপার, কারণ সেটা আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ বহু অংশে কমিয়ে দিচ্ছে। এ থেকে কিন্তু আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে, শরীরে অক্সিজেন কম গেলে আপনার হার্টের অক্সিজেন কম যাবে, ব্রেনে অক্সিজেন কম যাবে, সেখান থেকে হ্যাঁ এর চিকিৎসা অবশ্যই আছে। চিকিৎসা প্রথমে দেখতে হয় যে সিটি স্ক্যান বা
ডায়নামিক এমআরআই এগুলো আছে, সেগুলো করে দেখতে হয় কোন লেভেলে আপনার অবস্ট্রাকশান আছে। সেটা ন্যাজাল লেভেলে হতে পারে, সেটা আপনার সফট প্যালেট বা হার্ড প্যালেটের লেভেলে হতে পারে, বেস অফ টাঙের লেভেলে হতে পারে, আবার ফ্যারেঞ্জিয়াল লেভেলে হতে পারে। কোন লেভেলে অবস্ট্রাকশান আছে সেটা আগে ভালো করে ডায়াগনোসিস করতে হয়। এখন নতুন কিছু টেস্ট এসছে, স্লিপ এন্ডোস্কোপি বলে একটা টেস্ট, ওটা থেকেও আপনার ডাইরেক্ট ডায়াগনোসিস হয় কোন জায়গায় অবস্ট্রাকশান আছে। এবং যে জায়গাতে অবস্ট্রাকশন থাকবে তার জন্য বিভিন্ন রকম অপারেশনের ব্যবস্থাও রয়েছে, সেই অপারেশন করলে এটা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। আর একবারে সাধারণ যেগুলো নাক ডাকা, সেগুলোর ক্ষেত্রে সাধারণ নাক ডাকাটার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় ওভারওয়েটের জন্য। হ্যাঁ, হঠাৎ করে যদি আপনার শরীরের ওজন বেড়ে যায় তখন কি হয়, নাকের যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটির আশেপাশে ফ্যাট জমায়। ফ্যাট জমলে ন্যাজাল প্যাসেজটা অবভিয়াসলি ছোট হবে। ছোট হলে সেটা নিরাময়ের উপায় হচ্ছে এক্সারসাইজ করুন, ওয়েটটা কমানোর চেষ্টা করুন, তাহলেই দেখবেন আস্তে আস্তে আবার প্যাসেজটা খুলে যাবে। খুলে গেলে আবার অবস্ট্রাকশন ভালো হয়ে যাবে। একবারে শেষ প্রশ্ন, এখন যেভাবে গরম বেড়েছে সবার বাড়িতে মোটামুটি এয়ার কন্ডিশন আছে, তো এয়ার কন্ডিশনে থাকা এতে করে কি নাক গলার সংক্রমণ বা সমস্যা বেশি হতে পারে? অবশ্যই। এবং এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? অবশ্যই। এখনকার দিনে যেরকম টেম্পারেচার বাড়ছে গরমের, তাতে এসিটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হয়ে পড়েছে। এসিতে থাকাটা অবশ্যই খারাপ কিছু নয়, কিন্তু সেটাকে যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে ক্ষতি কিছু হবে না। এসির একটা সুবিধা হলো এসির মধ্যে ফিল্টার থাকে, সেই জন্য যে হাওয়াটা বেরোয় সেই হাওয়াটার মধ্যে কিন্তু ডাস্টের পরিমাণ কম থাকে। সেজন্য যাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি টেম্পারেচার আপনি 27-28-এ বাড়িয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এসিটা আপনার ক্ষেত্রে অনেকটা উপকারী দেবে। তার কারণ এই ঘরের যে ঘরে এসি চলবে তার বাতাসে কিন্তু ডাস্টের পার্টিকেল খুব কমে যায়। সেটা কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভালোই। তবে হ্যাঁ, ওটাতেই আমি আসছি যে কিন্তু এসির মেন প্রপার্টি হলো এসি কিন্তু ভিতরের হিউমিডিটি টেনে নেবে, বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। তার জন্য কি হয়, আপনি যদি লং টার্ম এসির মধ্যে থাকেন তখন কি হবে, আপনার নাক কান গলা পুরো এরিয়া কিন্তু শুকিয়ে যেতে পারে। আর নাকের মিউকোজা বা গলার মিউকোজা, যে কোনো জায়গায় মিউকোজা যদি শুকিয়ে যায়, মিউকোজাতে ইনফেকশান হতে পারে, ইরিটেশন হতে পারে। ঠিক আছে, তো এগুলো থেকে বাঁচার মেন যে উপায় হচ্ছে আপনি যে এসিটা চালাচ্ছেন এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে রাখুন, 26-27 করে রাখুন, একদম 20 নিচে নামাবেন না, তাহলে কিন্তু বেশি চিল্ড হয়ে গেলে বেশি হিউমিডিটি লস হবে। এটা একটা ব্যাপার। 2 হচ্ছে কোনো জল ভর্তি পাত্র রুমের মধ্যে রাখতে পারেন, সেখান থেকে মানে ময়েশ্চারটা আস্তে আস্তে আপনার বাতাসের মধ্যে ছড়িয়ে অন্তত কিছুটা ময়েশ্চার মেনটেন করতে পারবে। আর এসি রুম থেকে সঙ্গে সঙ্গে বেরোবেন না, এটা একটা ব্যাপার। এটা ঠান্ডা লাগার প্রবণতাকে অনেক কমিয়ে দেবে। যেমন ভিতরে যদি আপনার 20 ডিগ্রি টেম্পারেচার হয়, বাইরে যদি 40 ডিগ্রি হয়, তাহলে ডিফারেন্সটা তো 20 ডিগ্রি হয়ে গেল। এই হিউজ টেম্পারেচার ডিফারেন্স যদি হয়, হঠাৎ করে আপনি সেই রুম থেকে যদি বাইরের এক্সট্রিম টেম্পারেচারে যান, তখন আপনার শরীর সেটা সবসময় সহ্য করতে পারবে না, তখন ঠান্ডা লাগা বা ভাইরাল ইনফেকশন হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। এটা মেনটেন করতে হবে। এটা মেনটেন করতে হবে। আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে অনেক সময় ডাক্তারবাবুদের কাছে দেখা যায় মেডিসিন বা জেনারেল ডাক্তারবাবুর কাছে কেউ পেশেন্ট গেছে মাথা ঘুরছে, তারা কিন্তু রেফার করে দেয় ইএনটি ডাক্তারবাবুর কাছে। এবং আপনারা বলেন সেটা চোখ এবং কান এর মধ্যে ভারসাম্য যাতে যখন নষ্ট হয়ে যায় তখন নাকি এটা হয়। এই বিষয়টা কি বলেন? দেখুন, মাথা ঘোরার ব্যাপারটাও ঠিক রক্ত পড়ার মতোই, নাকের থেকে রক্ত পড়ার মতো একটা ব্রড স্পেকট্রাম নিয়ে আমরা কথা বলছি। ঠিক আছে, মাথা ঘোরা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। কানই যে মাথা ঘোরার একমাত্র কারণ সেটা নাও হতে পারে। তার কারণ কান থেকে অবশ্যই ঘোরে, সেটাকে বলা হয় ভেস্টিবিউলার অরিজিন বা পেরিফেরাল ভেস্টিবিউলার ডিজিজ। ঠিক আছে, মাথা ঘোরার কিন্তু 2 রকমের হয়, একটা হচ্ছে সেন্ট্রাল কজ অফ ভার্টাইগো, একটা পেরিফেরাল কজ অফ ভার্টাইগো। সেন্ট্রাল কজ অফ ভার্টাইগো যেটা, সেটা কিন্তু নার্ভাস সিস্টেমের সাথে জড়িত, সেটা হতে পারে স্পাইনাল কর্ড থেকে, হতে পারে আপনার ব্রেন থেকে। ঠিক আছে, কিন্তু পেরিফেরাল যে ভার্টাইগোগুলো হয় সেটা বেশিরভাগই আছে ভেস্টিবুলার সিস্টেম থেকে, যেটা কানের সাথে জড়িত। তো হ্যাঁ, আমরা অনেক পেশেন্ট পাই যারা মেডিসিন ডাক্তারবাবু আমাদের কাছে রেফার করেন, কিন্তু সবসময় যে কানের সমস্যা আমরা খুঁজে পাই সেরকম না। তবে অবশ্যই কানের চেক আপটা করা উচিত। কি কারণে কানের থেকে মাথাটা ঘোরে? দেখুন, কানের ভিতরে ভেস্টিবুলার একটা সিস্টেম আছে। ভেস্টিবুলার সিস্টেমে 3টে ছোট ছোট ক্যানাল থাকে, ওটাকে বলা হয় সেমি সার্কুলার ক্যানাল।
ওই সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে একটা এন্ডোলিম্ফ বলে একটা ফ্লুইড সার্কুলেশন হয়। সেই ফ্লুইড সার্কুলেশনটার উপরেই আমাদের ব্যালেন্সটা পুরোপুরি ডিপেন্ড করে। কোনোভাবে যদি ফ্লুইডের সার্কুলেশনটার মধ্যে তারতম্য ঘটে, ধরুন আপনার বাঁ দিকের কানে একটা সিস্টেম আছে ভেস্টিবুলার সিস্টেম, ডান দিকের কানেও একটা ভেস্টিবুলার সিস্টেম আছে, দুটোর ফ্লোটা সমান আছে, সেই জন্য আপনার ব্যালেন্সটা মেনটেন হচ্ছে। কোনোভাবে যদি ডান দিকের ফ্লোটা কমে গেল অথবা বাঁ দিকের ফ্লোটা কোনোভাবে বেড়ে গেল, সেটাও হতে পারে আপনার অনেক সময় টেম্পারেচারের জন্য হয়, হয়তো একটা কানে আপনার গরম লাগলো, ঠিক আছে, কান কিন্তু ওখান থেকে সেন্স করে নেবে, সেখানে ফ্লুইডের যদি আপনার ফ্লোটা বেড়ে যায় তখন কিন্তু একটা তারতম্য হলো, তখন আপনার উল্টো দিকে মাথা ঘুরে যেতে পারে, ঠিক আছে। তো এইরকম ভেস্টিবুলার সিস্টেমের দুটোর ফাংশান দুদিকে যদি সমানভাবে কাজ না করে তখনই কিন্তু আপনার মাথা ঘোরার ব্যাপারটা আসবে। এটা আমি পেরিফেরাল ভার্টিগোর ক্ষেত্রে বলছি। এবার সেন্ট্রাল ভার্টিগো যেগুলো, সেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে জড়িত, সেগুলো অনেক জটিল ব্যাপার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।